স্যার আজকে আজই আমাদের প্রথম ক্লাস। অ্যাগ্রোনমিতে প্রথম ক্লাস, তোমাদেরকে স্বাগতম অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভার্চুয়াল ক্লাসে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউশন অফ উইডস। ডিস্ট্রিবিউশন অফ উইডস এর আগে আমরা হয়তো বিভিন্ন এইজেড এর নাম পড়েছিলাম লেভেল অন সেমিস্টার 2 তে, তাই না? অথবা সেমিস্টার 1, এক্স্যাক্টলি আমার মনে নাই, তোমাদের হয়তো মনে আছে ভালো। আজকে টপিকসটা আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো বিষয় পাবো, যেমন এই যে ডিস্ট্রিবিউশন মানে উইডের ছড়ানো ছিটানো থাকে কিভাবে একটি ফিল্ড অথবা ক্রপ ফিল্ড অথবা হাইল্যান্ডস, লোল্যান্ডস অথবা ল্যান্ড টপোগ্রাফিক অথবা ক্রপ প্রোডাকশন প্র্যাকটিস করতে গেলে কি কি ধরনের উইড আমরা পেয়ে যাই সেটাই আমরা দেখব। আর আরেকটি বিষয়, এখানে আসলে মেকানিজম কোনো স্টাডি নেই, খুব সহজ ক্লাসটা, ইটস ভেরি ইজি টু স্টাডি অ্যাবাউট টু নো অ্যাবাউট দ্য distribution of weights because there is no mechanistic function. So we will just see how the weights are spread over the fields. So if you want to know the distribution of the facts, we have to consider some of the factors, like in which relation the factors are soil, it's important factor, season, land topography, crop and crop production practices. Yes, so considering these 4 factors, we will discuss about the weights, how they are spread over the lands. So first topics, distribution of weights in relation to soil. তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? Hello. Ji sir. Okay. Ji sir. In generally, very few weeds. Generally, very few weed species are find that the definite relation with particular soil. Clear understanding? এখানে একটি কনফিউজিং ওয়ার্ড আছে যে আসলে there is no relation, there is maximum weeds, there is no relation for particular soil relation. সোয়েলের টাইপ অনুযায়ী সেখানে যে স্পেসিফিকলি কোনো ওয়েট গ্রো করবে অথবা থাকবে সেরকম নেই, বাট অল্প কিছু আছে, সেই কথাটা বলেছি। জেনারেলি ভেরি ফিউ, অল্প কিছু সংখ্যক উইড স্পেসিস আছে যাদের ডেফিনিট রিলেশন আছে টু দ্য পার্টিকুলার সোয়েল। যারা হাত উঠাইছো তারা কিছু বলবে নাকি কি বিষয়? হ্যালো, স্যার ঠিকমতো শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না? মিউট না করার কারণে অনেক সব। আচ্ছা, সবাই মিউট করে দাও, সবাইকে তো আমি মিউট করার রিকোয়েস্ট করলাম। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। তোমরা তো ক্লাস করছো, তাহলে অসুবিধা কোথায়? স্যার এই প্রবলেমটা স্যার আগেও ছিল স্যার, আপনি স্যার নিজে থেকে স্যার সবাইকে স্যার মিউট করে দিলে বেটার হবে। আপনি সবাইকে মিউট করে দেন স্যার। স্যার অন্যদের মিউট না করার কারণে সব এখন সবাইকে অনেকে বসে যে বাসের শব্দ হচ্ছে, কেউ হয়তো গাড়িতে বা অন্য কোথাও আছে কিনা। অনেকে স্যার মিউট করতে পারে না, এটাই সমস্যা। তো মিউটে অপশন ক্লিক করলে তো হয়। শোনো সবাই, তোমাদের গিয়ে ওই যে যেটা মিউট এবং আনমিউট থাকে, অনেকে হয়তো মিউট এবং আনমিউটের ইয়েটা বোঝে নাই। তোমরা মিউটে জাস্ট ক্লিক করো, সেখানে আনমিউট উঠে থাকবে, আনমিউট উঠে থাকো, কোনো অসুবিধা নেই। পরে যখন তুমি ক্লিক করবে তখন এটা আবার ইয়াতে চলে আসবে, অনলাইনে চলে আসবে, কোনো অসুবিধা নেই। দেখো তো সবাই মিউট হয়েছে কিনা। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। কিন্তু এখন কি সবাই আনমিউট হয়েছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমরা কি নিজেদের কথা শুনতে পাচ্ছ?
জি স্যার। ওকে, সুতরাং আমরা তাহলে আবার শেয়ারিং এ যাই। স্যার নয়েজ হচ্ছে হালকা। নয়েজ হচ্ছে? আমার কাছে কিন্তু নয়েজ আর আসতেছে না। স্যার সবাইকে আনমিউট করে দেন। আনমিউট হয় নাই স্যার, আমাদের কাছে এখনো মিউট অপশন আছে। আমাদের সবাইকে মিউট সবাইকে তো করে দিন। মিউট করে দিলাম। এবার এবার কথা শোনা যাচ্ছে? ওকে। যেটা বলতেছিলাম যে এই জায়গায় কথাটা একটু কনফিউজিং। Here is some confusion sentences that generally we said that generally there are very few weed species that has or have the particular definite relation with the particular soil. But after that, we will not say like that. In opposite to our sentence would be that the maximum for maximum weights there are not definite relation for particular soil, but the weight distribution, and we can say the weight distribution is never uniform in the fields, and we know it very clearly from our practices or knowledges or researches. But the soil distributions, but the weight distributions in the soil differing quite widely. In the soils differing, weight distributions differs in the soil. Weight distribution, please try to understand, weight distribution differs in the soil. Widely differing in physical characteristics, moisture content, soil reaction. That means the soil, those are in differ verily with the physical characteristics or moisture content status or pH value. These factors determine the difference of the weight distribution or weight species, number, and weight compositions. But there are some other weights that are more or less equally distributed on all types of soil. কিছু উইড আছে যারা সকল ধরনের সয়েলে সমানভাবে কম বেশি সমানভাবে ডিস্ট্রিবিউট হতে পারে, যেমন বথুয়া, বিষকাটালি, ওয়াইল্ড রেডিশ। ওকে, তাহলে সয়েলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা at first we know that there is a very few wood species that has definite relation with the particular soil, but the soil wood in your distribution is not uniform in the crop fields. But the wood distribution differs in the soil, which are differing in their physical characteristics, moisture content, and soil reaction. Soil reaction basically indicates on the soil pH. As we know that higher pH and lower pH is acidic or basic soils. And we also see some of the weeds are more or less equally distributed on all types of soils, whatever the soil types, either clay loam, whatever, or silt, the bathua, bishkatali, and wild radish are equally distributed. So, as we say, the first step is there is not definite relation. Now, in the second, there are some of the weeds that has the definite relation with the soil reaction and weed growth. Now, the sentence is opposite. For the particular type of the soil, there is not definite relation, but for the soil reaction, in the chemical characteristics, soil reaction and weed growth, there are definite relation. How? Because there are so much weeds that are confined to largely confined to alkali soil. Even the weeds grow, get luxuriance on the soil containing only very small amount of alkali. So pH is very little alkaline. Then some of the weeds are grown very luxuriantly. So, but maximum weeds are confined, are found on the alkali soil. Even in very small amount in alkalic portion, they can grow in luxuriant
system like that dropseed, saltbush, halogeton. So I found this pronunciation halogeton, halogeton, as you like. You can check it for your pronunciation. But I found it halogeton. Another thing, the weeds that not like or not tolerant to alkali, as for example, Bermuda grass or common thistle, common plantain. So some of the very confined largely to alkali soil, some weeds don't like or don't tolerate in alkali soil. And another example is very clearly that the sheep sorrels or field sorrels, it grows luxuriantly or plentifully in acid soil. And sometimes wherever you can go to the fields, if you want to taste naturally the soil is acidic or basic, you can see some of the weeds. If you find field sorrel in the field, if field sorrel is considered in maximum cases as an indicator of acid soil. So if you find the field sorrel in a field, you can easily say that this soil is acidic type. But where is dropseed grass, saltbush, and halogeton or halogeton, you can say these soils are alkali. So from the weed distribution, we can also find the chemical characteristics of soil. So there is two types of words or two directions. There are some of the weeds that don't have a definite relation, except very few, with the particular type of soil, but which have definite relation with the soil reaction. That's mean indicating of soil alkali or acid, and the weed growth, because the weed can be growth on the soil by taking up the nutrient and other growth elements. And another factor is soil moisture status. That's mean according to moisture status, we can divide the soil in two types: the comparatively dry soil and comparatively moist or damp soil. So in the dry soil, we can find carpet grass, Bermuda grass, nutsace, and buthua. Carpet grass, Bermuda grass, nutsace, and buthua we can see in the dry soil. And another is that moist and damp soil. There we can find kanaibashi, bishkatali, and amrul. So according to moisture status, soil moisture means there is the presence of water. If there is water is very less, then the soil we can consider it as dry soil, and water presence is mass, we can say consider it moist and damp soil. So from this factor, like distribution of weeds in relation to soil, we can find very few weed species that has definite relation in particular soil. Here is to remove the confusion, we can say others the maximum weeds don't have the particular don't have the definite relation with the particular soil, and generally weeds don't have uniform distribution in the field because they differs in the soils which are differ in their physical characteristics, moisture content, and soil reaction. And but some of the weeds are also distributed equally, more or less, all type of soils like buthua, bishkatali, and reddish. And oppositely, we can say there are definite relation also present with the soil reaction, that not soil type, but the soil reaction, it's indicating the acidic soil or basic soil. And you can note that we are understanding about the distribution on the type of soil, but not their chemical characteristics, not their function. It will be taught in the upper levels or in master's levels. So weeds, the composition of weed flora are distributed among largely to alkali soil, and they can grow luxuriant or plentifully, even they can soil containing only very few or a small amount of alkali, and some of the weeds don't like or don't tolerate to alkali, and some of the weeds grow in acidic soil. And another factor is soil moisture status, which can define two types of weeds according to dry soil and according to moist soil, two types.
কেউ রেসপন্স করো। হ্যালো স্যার। জি স্যার। হ্যাঁ, যে একজন প্রশ্ন করছো বারমুদা গ্রাস আর দুর্বা ঘাস কি একই? আসলে আমার জানা মতে এটা একই না, আসলে একটু চেঞ্জ আছে। ঠিক আছে, তোমাদের যখন এই যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পড়াবে নাকি পড়ানো হয়েছে প্র্যাকটিক্যালি? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, আশা বড় বারমুদা গ্রাস দুর্বা ঘাস কি একই? একজন প্রশ্ন করেছে, কিন্তু আমি বলেছি যে আসলে আমার জানা মতে এটা এক নয়। স্পেসিফিক আছে তো এই কারণে জিজ্ঞেস করলাম স্যার, বারমুডা গ্রাস। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো না? আচ্ছা, যে আতিক তুমি শুধুমাত্র 095 লিখেছো, আসলে পুরো আইডিটাই যদি তোমার এখানে আছে লিখতে গেলে পুরোটাই লিখবা। আতিক কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এনিওয়ে তোমরা এই যে উইথ ডিস্ট্রিবিউশন যে সয়েল, এটাকে বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। জি স্যার। এনি ডাউট? এটা একটা জিনিস মনে রাখবা, আমরা যেটা এখানে স্টাডি করছি সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন জাস্ট ডিপেন্ডস অন দ্য টাইপ, কোয়ালিটেটিভ ফ্যাক্টরস, নট কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরস। এখানে কোনো প্রকার মেকানিজম অথবা কেমিক্যাল রিঅ্যাকশন এই বিষয়গুলো কিন্তু নেই। শুধুমাত্র আমরা বলবো যে কোন ধরনের সয়েলে কি ধরনের উইড হয়, কিন্তু বাট কেন হয়। হ্যাঁ, আকি বলো। স্যার দুর্বা ঘাস বাংলায় আর বারমুডা গ্রাস হচ্ছে দুর্বা ঘাস ইংলিশ, দুইটা সায়েন্টিফিক নেম একই। দুইটা সায়েন্টিফিক নেম একই পাচ্ছ তুমি? জি স্যার, বই একই আছে। আচ্ছা, দেখি আমি একটু যদি স্যার ঘাসগুলোর নামের পাশাপাশি যদি স্যার প্রতিটা ঘাসের যদি ছবি দেওয়া থাকতো তাহলে স্যার সবার জন্য চিনতে সুবিধা হতো। দুর্বা ঘাস, সাইনোডন ডেকটাইলন। দাঁড়াও না, তুমি হ্যাঁ বারমুদা গ্রাস ও নোন অ্যাজ সাইনোডন ডেকটাইলন, অলসো নোন অ্যাজ বারমুডা গ্রাস। ঠিকই তো বলছো, আমার তো ভুল হয়েছে একটু। আচ্ছা, হাউএভার যে আশাউল, তোমার প্রশ্ন ক্লিয়ার এখন? উত্তর? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা আবার চলে যাই তাহলে। হ্যাঁ, আমরা কিছু কে যেন প্রশ্ন করলে, আর্থিক প্রশ্ন করছো যে ছবির বিষয়ে। ছবির বিষয়ে আমি তোমাদেরকে যেগুলো একটু কনফিউজিং সেটা আমি একটু দেখাই। হ্যালো, সবাই একটু দেখতে পাচ্ছ? আশাউল, কামরুল? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখো এই যে উইড গুলো, জি স্যার, এইগুলো দেখো, এগুলো হয়তো সচরাচর আমাদের চোখে পড়ে না, যার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন হ্যালোজেটন, তোমরা অবশ্যই হ্যালোজেটন প্রোনাউন্সিয়েশন করতে পারো, বাট আই ডোন্ট নো, আই ফাউন্ড প্রোনাউন্সিয়েশন হ্যালোজেটন। সল্ট বুশ, ড্রপসিড গ্রাস, কমন প্লান্টেন এবং ফিল্ড সরেল, তো এই গাছগুলো সম্ভবত আমাদের সামনে আপাতত নেই। ঠিক বলেছি কিনা? তোমরা কি দেখেছো কেউ? প্রথম দিলাম স্যার, লাইফে ফার্স্ট টাইম। আচ্ছা, এনিওয়ে তোমরা আরো দেখে নিবে, কোনো অসুবিধা নাই। তাহলে আমার মনে হয় যে ডিস্ট্রিবিউশন অফ উইডস ইন রিলেশন টু সয়েল যতটুকু বললাম, আসলে ডিস্ট্রিবিউশন মানে তো উইড কিভাবে ছড়ানো ছিটানো থাকে, এখানে কিন্তু কোনো মেকানিজম আমরা স্টাডি করছি না, যার কারণে হয়তো আরো ডিপথ বা অ্যাডভান্স কোনো নলেজ থাকলে সেটা হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না তোমাদের। শুধুমাত্র আমরা জানবো লেভেল 2 তে, আর অ্যাডভান্স স্টাডি করতে হলে আরো উপর লেভেলে প্লাস আরো মাস্টার্স লেভেলে এটা বেশি ভালো করে পড়তে হবে, তাহলে বোঝা যাবে। বিশেষ করে যারা তোমার উইড নিয়ে রিসার্চ করছে, আমাদের ডিপার্টমেন্টে অনেকে করছে, বিশেষ করে মাহফুজা ম্যাডাম, হারুন স্যার সহ আরো যারা যারা আছেন, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আর কি। কিন্তু সাধারণত এই লেভেল 2 তে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি যে ক্লাসগুলো আসে এগুলোই পড়ানো হয়। এই জন্য এ পর্যন্তই যে আসলে কি ধরনের ডিস্ট্রিবিউশন প্রকাশ করে এবং কেন হয়, যখন তুমি এটা কেন খুঁজতে যাবা তখনই তোমার এটা একটু রিসার্চ বা আরো অ্যাডভান্স নলেজ দরকার। এবার আমরা মনে হয় এই যে সয়েল ফ্যাক্টর এটা শেষ করতে পারলাম না, কি কোনো কনফিউশন আছে আর? না স্যার। এবার তাহলে আমরা চলে যাব সিজন। সিজন দেখো, এখানে আমি লেখাটা একটু বেশি লিখেছি অ্যাকর্ডিং টু সিজন, তারপর আমি একটু ব্যাখ্যা করলে তোমাদের জন্য সহজ হবে। যদিও ডান পাশে তোমরা একটা লিস্ট দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র নেম, কিন্তু কেন নেম সেগুলো একটু আলাদা করা হয়েছে। এখন দেখো দ্য উইড কম্পোজিশন, দ্য কম্পোজিশন অফ উইড ফ্লোরা। উইড ফ্লোরা তো তোমরা বোঝো নাকি?
wheat flora, population. wheat population, like that. Or wheat occurrence, the composition of wheat flora or wheat occurrence in a particular location is mainly determined by the season. সিজন মানে কোন এলাকায় কি হবে, আর ওই কথাটা আমরা কোন সময় বলছি, কোন সিজনকে কনসিডার করছি তার উপর নির্ভর করতে পারে। যেমন এখন কোন সময়, কোন সিজন? রবি, খরিফ? রবি স্যার, খরিফ স্যার রবি। রবি জি স্যার, রবি। এখন তুমি বথুয়া পেতে পারো, কিন্তু কিছুদিন আগে বা 2 মাস আগেও যখন বর্ষাকাল ছিল বা খরিফ সিজন ছিল তখন কিন্তু তুমি বথুয়া পাবা না। স্যার এখন তো সারা দেশে বন্যা স্যার, বথুয়া কিভাবে পাবো? বথুয়া পাবা না, কিন্তু তারপরে নরমালি সিজন ডিস্ট্রিবিউশন এটা হয়। কিন্তু কেন হয় সেটা আমরা দেখি। উইচ অকারেন্স, দেখো উইচ অকারেন্স ইন পার্টিকুলার সিজন, উইচ অকারেন্স হবে একটি সিজনে কেন হবে, এই পার্টিকুলারলি রবি সিজনে কেন হচ্ছে, খরিফ সিজনে কেন হচ্ছে, সারা বছর ধরে কেন হচ্ছে, সেগুলা দেখলে দেখা যাবে যে বেসিক যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট অফ দ্য উইট। ঠিক আছে, উইডস দ্যাট গ্রো ইন এ পার্টিকুলার সিজন অনলি হোয়েন দ্য ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট ইজ ফেভারেবল। দেন লাইক আমাদের ক্রপিং সিজন কয়টা? 2টা মেইনলি, যদিও অনেক সময় খরিফ সিজন কে 2 ভাগে ভাগ করা হয়, খরিফ 1, খরিফ 2, তারপরে জেনারেলি আমরা খরিফ সিজন বলি, 2টা মিলি। রবি সিজন উইডস, খরিফ সিজন উইডস। রবি সিজনে আমরা কোনগুলো পাই এগুলো আমরা সবাই জানি, যেমন বথুয়া, শ্বেতদ্রোণ, বনমসুর, শ্বেতলুম্মি। আর খরিফ সিজনের উইড গুলো হচ্ছে খুদেশামা, জয়না, বোরো, সুসা, পানিলাম। এখন তুমি এই সিজন থেকে কিন্তু অনেক সময় ক্রপ অ্যাসোসিয়েশনের জিনিসগুলো তুমি বুঝতে পারবে যে wherever the crops grown in kharif season, then kharif weeds are available in the field, and rabi crops are available in the crops, then the rabi weeds grow. And some of the weeds are year round, they can grow throughout the whole year, like durba, mutha, kanaibashi এবং চাপড়া। বোঝা গেল কিনা? মানে অ্যাকর্ডিং টু সিজন কোন সিজনে কি হয়, কিন্তু কেন হয়, in simple word আমরা বলতে পারি যে their climatic requirement is favorable. ওকে, আরো ডিটেইলি স্টাডি করতে গেলে আরো বেশি অ্যাডভান্স নলেজ পাওয়া যাবে। And another point that you can ask me, the floristic composition of weeds in a particular season that are determined by temperature, light, moisture and humidity. So they are weeds that the plant, they need the growth elements like temperature, light, moisture and humidity. Temperature, as you know, that temperature is mainly related to the germination and growth. Germination and growth. কারণ বীজ এই যে উইড সিড এবং উইডের যে চারা, এগুলো জার্মিনেশন এবং গ্রোথ যখন হয়, টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ দে নিড দ্য লাইট ইন্টেন্সিটি। সাম অফ দ্য আবার সবাইকে আনমিউট করে দেন। Some of the okay, okay, there are some of the weeds that need the definite type of light intensity, but the light intensity and life duration throughout the year or throughout all the seasons are not equal. That some of the weeds are loving higher light intensity, some loves lower intensity. So light intensity and their quality are very important for the reproduction of weeds, because as you know, photoperiodic response which governs flowering, ফুল কখন আসবে, কোন সময় ধরবে, কোন সময় ম্যাচুরিটি ডেভেলপ করবে, and also determine the time of seed maturation কখন হবে, এটা সাধারণত ফটোপিরিয়ডিক রেসপন্সের উপর নির্ভর করে। But the photoperiodic response is depends on the light intensity and light quality. So it is a very important factor. And another thing is temperature. Temperature, there are two types: low temperature germinators and high temperature germinator. So কিছু কিছু আগাছা আছে যাদের বীজ অল্প তাপমাত্রায় জার্মিনেট করতে পারে, যেমন লো টেম্পারেচার কোন সময় থাকে বাংলাদেশে? উইন্টার সিজন, লাইক বথুয়া, ফুসকা বেগুন, বন মসুর, শ্বেতদ্রোণ। দেখো যখন লো টেম্পারেচার অ্যাভেলেবল, সেগুলো কিন্তু আবার উইন্টার সিজনের বা রবি সিজনের উইডো হতে পারে। In the other hand, high temperature presents when in the Kharif season, then some of the weeds like shaknote and katanote seeds are germinated. So we can
considered as high temperature germinator or summer wheats, like that. So due to season differences, we can see there are 2 or 3 types of wheats, like Rabi season wheats, Kharif season wheats, and year-round wheats. And why this type of floristic composition is different on the season, we can consider that the growth elements like the temperature, light, moisture, and humidity differs their composition, because each of the element differs their biological or physiological activities. Like the temperature mainly determine the germination and growth of the wheat seeds and seedlings. We can find 2 types: low temperature germinator and high temperature germinator. Even low temperature presents in Bangladesh in winter season, that we can call the Rabi season wheat. So you can find some Rabi season wheat in low temperature as a low temperature germinator. And the opposite scenery is in the summer season, like high temperature germinator. That means the wheat seeds germinate and initiate their growths. And we also understand the light intensity determined the photoperiod, governs the flowering, and fixed the seed maturation of the wheat. If you understand that, if you don't have any question, then we can go to the land topography, another factor. Here is just the distribution types. Land topography means not the plain lands. There are the height differences in the land. That is, some lands we can consider as highland widths, highland. Some land we can consider medium land, lowland. So there are another categories like lowland, very lowland. So lowland and very lowland we can consider the 1 point lowland, and highland, very highland we can consider highland, and the medium land, it's medium land considered. So there are 5 categories, but for the distribution of wheats we can see 3 categories is enough. So in the highland wheats, why the highlands are considered? Because the flat water does not reach. Highland are considered those lands where flat water does not reach, or the water does not stand in this type of land. Rainwater does not stand in the highlands, or flat water does not reach. Those lands considered as highlands, and the wheats found in these places are known as highland wheats, like Mutha, Durba, Chapra, Khudeshama, Borochucha, Shubuzna, Kuljani are usually the major wheats. And the lands which are inundated up to 180 centimeter, this type of land is considered medium land wheats, because where during the flood or during the heavy rainfall, if their water stands up to either flood or rainwater stagnation up to 180 centimeter, then we can find some wheats, and those lands are considered as medium land wheats, like Shama, Anguli Ghash, Panikusu. Egla tumra dekhecho bibhinno shomoy. And the lowlands, we can easily say that there are flooded water deeper than 180, sometimes in beyond 300 centimeter, more than 10 feet or 6 to 10 feet height of the water. And some of the wheats are grow in those places like Arail, Kolmilota, Helencha, Kusuripana, Topapana, Khudipana. So according to the land classification, according to the distribution of wheats to land topography. Land topography means the system of land's height. Some lands we can consider very high, some land considered medium height, some are very low land, some are marshy land, like that. So these types of distribution of the wheats are known as highland wheat, medium land wheat, and lowland wheats. So the lands, these 3 types of lands are differentiated by the flat water recess or rainwater stagnation. So where the land flat water does not reach or rainwater does not stand, we consider these lands highland. And if stand or flat water reaches up to 180 centimeter, medium lands.
and the lowland is flooded deeper than 180 centimeter, and sometimes beyond 300 centimeter are considered as lowlands. So Arail, Kolimilota, Helencha are found on lowlands. স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন শেয়ার দেওয়া ছিল। স্ক্রিন শেয়ার এতক্ষণ দেওয়া ছিল না স্যার। না স্যার দেখা যায়নি এতক্ষণ। ওকে, আই এম ভেরি স্যার সরি। আমরা কিছুই বুঝতে পারিনি। জি স্যার, স্ক্রিন দেওয়া ছিল না স্যার, দেখতে পারেন। ছিল না। 10-15 মিনিট পর হয়ে গেছে স্যার। দেখতে পাই না। আচ্ছা, অসুবিধা নাই, আমি আবার আপনাকে দেখলাম স্যার। আবার রিপিট করেন স্যার। এবার দেখা যায়? স্যার এখনো শুরু হয় নাই। জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা শোনো, তোমরা সবাই কথা বলো না, যখন প্রশ্ন আসবে তখন একটু কথা বললে সুবিধা হয়, কারণ আমি যদি মুট করে রাখি সবাইকে, আসলে তোমাদের রেসপন্সটা বোঝা যায় না। জি স্যার। এটা হলো ফ্যাক্ট, কারণ ক্লাসে থাকলেও তো তোমরা মাঝে মাঝে কেউ না কেউ তো একটু আনসার দাও বা একটু রেসপন্স। মুট করে দিলে কোনো শব্দ হচ্ছে না, শুধু আমি বলে যাচ্ছি কিন্তু তোমরা আর ফিডব্যাক দিতে পারছো না। আবার যখন এটা মুট করে স্ক্রিন শেয়ার দিই তখন আমি আর এই চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না, যার কারণে তোমরা মেসেজ দিলেও আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তোমরা এবার দেখতে পাচ্ছ আমি যে কে বলতে চাচ্ছিলাম? স্যার যারা কথা বলতে চায় তারা স্টার্ট ভিডিও দিলে তাদেরকে দেখা যাবে আর কি, তখন আপনি আনমিউট করে শুনতে পারেন আর কি, যদি করতে চান। আচ্ছা ওকে, সেটাও হয়। আচ্ছা এখন দেখো, তোমরা যে ডিস্ট্রিবিউশন অফ উইডস ইন রিলেশন টু ল্যান্ড টপোগ্রাফি যদিও আমি ডিসকাস করেছি, তোমাদের কিন্তু আগে একটা কথা বলেছি, মাথায় রাখবা আমরা যে টপিকসটা আলোচনা করেছি এখানে কিন্তু আমরা তাদের কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে যে রিলেশন, এটা কিন্তু আমরা পড়ছি না, আমরা পড়ছি জেনারেলি কোয়ালিটেটিভ স্টাডি, যে আসলে কোন ল্যান্ডে কি ধরনের উইড হচ্ছে, বাট কেন হচ্ছে এবং তার মেকানিক্যাল রিলেশন কি অথবা কেমিক্যাল রিলেশন কি, এটা কিন্তু আমরা পড়ছি না। এটার জন্য আরো অ্যাডভান্স স্টাডি দরকার, এই জিনিসটা মাথায় রেখে করবে। ডিস্ট্রিবিউশন, আমাদের চ্যাপ্টারের নাম হলো ডিস্ট্রিবিউশন, মানে কি কোথায় কি ধরনের উইড আছে সেই জিনিসগুলো আমরা পড়ছি। তো এখানে জটিলতার কিছু নেই, জিনিসগুলো খুবই সিম্পল, বুঝতেও তোমাদের সুবিধা হবে। শুধু তোমরা জেনে নাও যে আমরা কি কি টপিকস এর আন্ডারে এই যে ক্যাটাগরাইজেশন গুলো করেছি, আর একটা দুইটা ল্যান্ড কথা আছে যেগুলো আমরা বলতে পারি যে কেন এই জায়গা কেন এটা। আচ্ছা যারা হাত তুলেছো তারা একজন বলো কি বলতে চাও। হ্যালো, কেউ একজন দেখলাম, চারজন হাত তুলেছে। আচ্ছা সে হাত তুলেছে কিন্তু সে মনে হয় মিউট করে রাখছে, আর কথা শুনতে পাচ্ছে কিনা জানি না। স্যার ওরা সকাল থেকে হাত তুলে আছে। সকাল থেকে হাত তুলে আছে। আচ্ছা যাই হোক, তোমরা এই যে ল্যান্ড টপোগ্রাফির ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছো কিনা, যে হাইল্যান্ড যেগুলো সেগুলোকে আমরা কনসিডার করছি হোয়ার দ্য ফ্ল্যাট ওয়াটার ডাজ নট রিচ অর দ্য রেইন ওয়াটার ডাজ নট স্ট্যান্ড, এগুলোকে আমরা বলছি হাইল্যান্ড। and where the flooded water reaches up to 180 centimeter or deeper, the height of the flood water up to 180 centimeter are considered medium highland, but more than 180 centimeter and beyond the 300 centimeter are considered lowland. The weeds found in this type of the lands are considered this type of weeds like highland weeds, medium land weeds and lowland weeds. But why? এটা কিন্তু আমরা জানি না, আমরা এখানে পড়ছি না। Is it okay, clear? Yes sir. Okay, so we can go to next slide, the distribution of weeds in relation to crops. দেখো এই জায়গাটা অনেকে আমরা অনেক বেশি লেখালেখি করি এবং ছাত্রদের দেখেছি, আমি যখন বেসিক সেকশনে ক্লাস নিয়েছি তখন তারাও দেখলাম একটু বেশি লিখছে, অথবা অনেক সময় দেখা যায় যে হ্যান্ডনোটের যে কথাগুলো আছে সেগুলো তোমরা বিস্তারিত পড়ার কারণে অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়। এর জন্য আমি তোমাদের কাছে এখানে বেসিক জিনিস নিয়ে আসছি যে ক্রপের সাথে আসলে কি সম্পর্ক। এই কথাগুলো কিন্তু আগে দেখো বিভিন্ন সময় আমি অল্প অল্প করে বলেছি, এখন এখানে একটু সামারাইজ করব, এটা বুঝতে তোমাদেরকে সুবিধা হবে। লাইক দ্যাট the some of the crops have the specific characteristics of wheat, like so some weeds are grown in a specific crop field, মানে কিছু কিছু উইড আছে শুধুমাত্র তার যে নির্দিষ্ট ফসল আছে সেই ফসলের ফিল্ডে হবে। Like on the arable lands, these characteristics are very evident. Like the field crops,
grassland and orchards. তিনটা জিনিস যদি আমরা কনসিডার করি, if we consider these three factors, then among the field crop এর মধ্যে আমরা কি পাই? যেমন barnyard grass, এটা with rice, ধানের সাথে। মুথা with upland crops যাই হোক না কেন সেখানে মুথা পাওয়া যায়, ঠিক আছে? উলু and durba are associated with the most of the orchards. তাহলে দেখো যে field crops, grassland এবং orchard, এখানে যে ক্রপ গুলো হয়, অর্চার্ড সাথে ক্রপ গুলো হয়, সেখানে এই অ্যাসোসিয়েশন যে গ্রাসগুলোর আছে এগুলো আমরা দেখতে পেলাম, যেমন বার্নিয়ার্ড গ্রাস, মুথা আপল্যান্ড ক্রপসের সাথে, বার্নিয়ার্ড গ্রাস রাইসের সাথে, উলু এবং দুর্বা অর্চার্ডের সাথে। অর্চার্ডে তুমি কি কি জিনিস লাগাইবা, কি কি ক্রপ লাগাইবা, সেগুলো সাধারণত কিন্তু এই ফিল্ড ক্রপস হয় না, যদি অর্চার্ড বড় না হয়, যদি প্রাইভেটলি হয় বা বাগান টাইপের হয়, তাহলে এই যে দুর্বা কিন্তু এই জায়গাগুলোতে পাওয়া যায়। কারণ এখানে কিন্তু তুমি যে মুথা নাও পেতে পারো অর্চার্ডে। লাইক দ্যাট ইভেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা খেয়াল করো যে এই যে ডিস্ট্রিবিউশন এমং দ্য ফিল্ড ক্রপস, রাইস ফিল্ডে একরকম, আপল্যান্ড ক্রপসে একরকম, আবার অর্চার্ডে একরকম, অথবা অন্য কোনো ক্রপের ক্ষেত্রে আলাদা। ফর এক্সাম্পল যেমন এই যে শ্যামা আউশ রাইসের সাথে, ওয়াইল্ড রাইস বুনো ধান অথবা ঝরা ধান যেটা ব্রডকাস্ট আমন রাইসের সাথে, অথবা ওয়াইল্ড মাস্টার্ড উইথ মাস্টার্ড, সরিষার ক্ষেত্রে বুনো মাস্টার্ড যেটা আছে, এগুলো কেন এরকম হয় তাদের? তো এই ক্রপগুলোতে স্পেসিফিক কেন, স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কেন? ডিফারেন্ট ক্রপ হ্যাভ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স উইথ, কেন, ওয়াই? কারণ দেয়ার সিমিলারিটি ইন জার্মিনেশন টাইম, তারা একই সময় জার্মিনেট করে, গ্রোথ হ্যাবিট একই রকম, সিড ম্যাচুরেশন পিরিয়ডে একই রকম, মরফোলজি অফ দ্য প্লান্ট, এই আগাছাগুলো দেখতে যেমন ঝরা ধান, এটা তো ধান গাছের মতোই দেখতে, আমন ধানের কাছে এটা হয়, এই জন্য পার্থক্য করা একটু কঠিন হয়ে পড়ে। যেমন শ্যামা আউশ রাইসের সময় থাকে, এই শ্যামা কিন্তু তোমরা দেখেছো, ফিল্ডে গিয়েছো, তখন কিন্তু মনে হয়েছে যে মোটামুটি রাইসের মতো, এবং মানে যারা প্রথম দেখবে একদম তাদেরকে কিন্তু এই ডিফারেন্সিয়েট করাটা একটু মুশকিল। এখন এই যে ক্রপের ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু দ্য ক্রপস, এটার কারণ কি? এটার কতগুলো ম্যানেজারিয়াল ফ্যাক্টরস আছে। যেমন আমরা বলতে পারি, ওয়ান্স, যদি একবার কি হয়, a certain weeds are introduced in a field or in a given crop. সাপোজ তোমার একটি ল্যান্ড আছে, অ্যাগ্রোনমি ফিল্ডে তোমার জন্য একটি ল্যান্ড আছে, সেখানে তুমি একটি স্পেসিফিক ক্রপ লাগিয়েছো, সাপোজ রাইস লাগিয়েছো, অথবা কেউ সরিষা লাগায়, কেউ সুগার ক্যান লাগায়, ঠিক আছে, কেউ হুইট লাগায়। তাদের কোনো ফিল্ডে ওই ক্রপে যদি কোনো স্পেসিফিক আগাছা সে দেখতে পায়, এখন সেখানে কি কম হবে অথবা বেশি হবে, এর কারণ কি? এই যে অ্যাবান্ডেন্স, plenty of abundance or scarcity of the wheat is determined largely, কি দ্বারা ডিটারমাইন করা যেতে পারে? যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হলো যে the degree of competition offered by the crop, মানে এখন এই যে শ্যামা এটা আউশ রাইসে থাকবে, আউশ রাইস এই শ্যামার উপর কি ধরনের কম্পিটিশন করছে, এটা ডমিনেন্ট কি ডমিনেন্ট নয়, তার উপর ভিত্তি করে। যদি আউশ রাইস ডমিনেন্ট হয় তাহলে শ্যামা তো একটু কমই পাওয়া যাবে, আর শ্যামা যদি ডমিনেন্ট হয় তখন কিন্তু শ্যামার গাছগুলো বেশি হবে। তাহলে অ্যাবান্ডেন্স এই যে বৃদ্ধি হবে নাকি স্কার্সিটি হবে, এটা ডিপেন্ড করছে কতগুলো ফ্যাক্টর, লাইক দ্য কম্পিটিশন অফার্ড, ডিগ্রি অফ কম্পিটিশন অফার্ড বাই দ্য ক্রপ, মানে কতটুকু সে কম্পিটিশন করছে, কালচারাল অপারেশনস প্র্যাকটিসড ইন দ্য ক্রপ, কারণ ওই ক্রপের ভিতরে তুমি কি ধরনের কালচারাল ইন্টারকালচারাল অপারেশন গুলো করছো, যেমন আগাছা পরিষ্কার করছো কি করছো না, সেটা ওয়েট কন্ট্রোল তুমি কিভাবে করছো, ম্যানুয়ালি করছো কিন্তু হার্বিসাইড দিচ্ছ না, অথবা জমিটা আগে কিভাবে প্রিপারেশন করা হয়েছে, এগুলোর বিষয়ের উপর নির্ভর করবে। গ্রোয়িং সিজন, এখন তুমি একটি ক্রপ যেমন আউশ রাইস কখন লাগাবা, আমন রাইস কখন লাগাবা, আর ওই সিজন গুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রবি ক্রপস এবং খরিফ ক্রপস, রবি ক্রপস এর ক্ষেত্রে রবি উড গুলো থাকবে, খরিফ ক্রপস এর ক্ষেত্রে খরিফ উড গুলো থাকবে। তাহলে ডিপেন্ডস অন দ্য সিজন, কারণ ওই সময়গুলো ওই সমস্ত ক্রপ অথবা উইট হয় কারণ তাদের ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট গুলো ফেভারেবল থাকে তাই। And morphology, growth habit of the crop and the wheat are more or less same. এখন মরফোলজি গুলো কিন্তু কাছাকাছি যদি থাকে, এই ডিপেন্ড করে তাদের। যেমন কিছু কিছু ক্রপ আছে যেমন হাই টল রাইস, আর কিছু কিছু ক্রপ আছে তোমার হলো যে শর্ট রাইস, শর্ট। তাহলে এখানে কিন্তু উইডের ধরন দুই রকম হবে। এখন তুমি যদি শ্যামা কোন ধরনের, ইভেন একটি ভ্যারাইটির মধ্যে হবে, এখানে স্পেসিসের মধ্যে হবে, আমরা একটু পরে দেখবো। তাহলে ক্রপস এর ক্ষেত্রে এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে একটি স্পেসিফিক ক্রপের ক্ষেত্রে যে স্পেসিফিক উইড হবে তার কি কি ফ্যাক্টর গুলো বিদ্যমান এবং সাম এক্সাম্পল।
Is it clear? Yes, sir. Asan, Promi, যাদেরকে নাম রাখছি তারা কি আসলে এখানে আছে নাকি এটা চালু করে দিয়ে অন্য কাজে চলে গেছে? আছি স্যার। হ্যাঁ, তো এখন দেখো আমি যে কথাগুলো বললাম এটা ক্লিয়ার কিনা। আমরা কিন্তু তিনটা ফ্যাক্টর অলরেডি পড়লাম, এক হচ্ছে যে তিনটা না চারটা পড়লাম। সয়েল, অ্যাকর্ডিং টু সয়েল, অ্যাকর্ডিং টু সিজন, ল্যান্ড টপোগ্রাফি এবং ক্রপস। শুধুমাত্র এই ক্যাটাগরাইজেশন অনুযায়ী উইড গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড করা আছে। তো যাই হোক না কেন আমরা আর একটু দ্রুত যাচ্ছি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। আর আমি তোমাদেরকে হ্যান্ড আউট দিয়ে দেব। আজকে যা ঠিক হবে না স্যার। হ্যাঁ, আজকে যেতে চাচ্ছ না? আজকে যে টপিকগুলো আছে এখানে যদিও তোমরা একটু দেখতে পাচ্ছ আমি স্লাইডে একটু বেশি লিখেছি, আসলে তোমরা একবার বললেই বুঝতে পারবে এগুলো খুব জটিল বিষয় না। যেমন ধরো এই যে ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসে অনেকখানি হয়ে গেছে। ওই যে আমাদের যে ক্লাসগুলো আসলে একটা বা দুটো ক্লাস পাবো আমি, তোমাদের আরো একটা শেষ করে দেন স্যার, শেষ করে দেন। আমি তো তোমাদেরকে হ্যান্ড আউট দিয়ে দেবো, কাজে ডোন্ট ওয়ারি। তোমরা যা শুধু বেসিক জিনিসগুলো একটু বুঝে নাও, আমি যতটুকু পারি তোমাদেরকে বুঝালাম, আর প্লাস তোমরাও আবার স্টাডি করলে দেখবে যে ওই গ্যাপগুলো ফিল আপ হচ্ছে। তো লাইক দ্যাট চিন্তা করো ক্রপ স্পেসিস, যে তাদের মরফোলজি, তাদের উইড ডেনসিটি, উইড স্পেসিস অ্যাসোসিয়েটেড যেটা হবে, এটা কিন্তু এই যে আগে যে ক্রপ স্পেসিস হলো, ক্রপ স্পেসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আউটসাইজ একটা, জুট একটা, কটন একটা, আলাদা আলাদা, এবং এদের কিন্তু গ্রোয়িং সিজন তারপর উইড স্পেসিস আলাদা ধরনের হতে পারে ইনভেস্টিগেশন। এন্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ক্রপ ভ্যারাইটি। ভ্যারাইটি মিন্স যে একই ধরনের ফসল, যেমন রাইসের কতগুলো ভ্যারাইটি আছে, যেমন বিরিধান 28 আছে, বিরিধান 29 আছে, 41 আছে, 42, 35, 26 যাই থাকুক না কেন, তাদের অনুযায়ী এগুলো ডিফারেন্ট করে। এই যে ভ্যারাইটিস গুলো ডিফারেন্ট গ্রোথ হ্যাবিট অফ উইড স্পিসিস, লাইক যেমন ব্রডলিফ says which hybrid is prevalent in fields planted to traditional varieties, whereas rapidly growing grass যেমন যেগুলো টল ভ্যারাইটিস গাছ তাদের মধ্যে ব্রডলিফ গ্রাস হয়, আর যেগুলো তোমার হলো শর্ট অথবা ইরেক্ট মডার্ন রাইস কাল্টিভার সেখানে এই যে র্যাপিডলি গ্রোয়িং দ্রুত বর্ধনশীল গাছগুলো হয়। তো দ্বিতীয় নাম্বার আমরা দেখো যে ক্রপ রোটেশন। তোমরা কিন্তু ক্রপ রোটেশন সবাই বুঝতে পেরেছো যে একটি নির্দিষ্ট ল্যান্ডে পরপর আমি কি ক্রপ কাল্টিভেশন করছি। যদি মনোকালচার হয় বছরের পর বছর একই ধরনের, অথবা যদি ক্রপগুলো আমি চেঞ্জ করে ফেলি, তাহলে যখন আমি চেঞ্জ করছি একটা সিজনের পর আর একটা সিজনে অন্য ক্রপ লাগাইছি, একটি উইড যদি ওখানে ডমিনেন্ট করে, সে যখন ওই ক্রপের ফিজিওলজির সাথে অ্যাসোসিয়েট হবে, দেন টু দ্য নেক্সট ক্রপ এই অ্যাসোসিয়েশন গুলো আর থাকবে না। সেক্ষেত্রে মনোকালচারের ক্ষেত্রে উইড গুলো ডমিনেন্ট হওয়ার সুযোগ পায় বেশি, কিন্তু রোটেশনের ক্ষেত্রে সুযোগ পায় কম। এন্ড মেথডস অফ প্লান্টিং বলতে আমরা যে জিনিসটা বুঝি, উইডস নাম্বার কম্পোজিশন ডিফার করে। কারণ ট্রান্সপ্লান্টে যেমন রাইসের ক্ষেত্রে যখন আমরা ট্রান্সপ্লান্ট করি তখন হলো আমরা পাডলিং করি, যখন পাডলিং করবো ভালোভাবে লাঙ্গল দিতে হবে, কাদা দিতে হবে, তখন উইড কি হবে, গোড়া সহ উঠে যাবে, মারা যাবে, উইডের ইনফেস্টেশন কম হবে। কিন্তু যদি আমরা সয়েন করি, কারণ সেখানে কিন্তু ডিরেক্ট সুইং করলে সেখানে কিন্তু উইডের বীজগুলো থেকে যাবে, সেখানে উইড গ্রোং আবার বেশি হবে। এন্ড ডেপথ অফ টিলেজ এটা কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে আমরা ডেপথ যত বেশি করব টিলেজের, ইভেন 15 থেকে 18 সেন্টিমিটার, সেখানে উইড ইনফেস্টেশন কম, এবং 10 ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 10 পর্যন্ত যাই, কিন্তু 10 হলে উইড যতটুকু ইনফেস্টেশন হয়, আর একটু 15 থেকে 18 পর্যন্ত করলে এটা উইড ইনফেস্টেশন আরো বেশি কমে যায়। ডিগ্রি অফ ল্যান্ড প্রিপারেশন, তুমি ল্যান্ড প্রিপারেশন কতটুকু করছো, মিনিমাম টিলেজ দিচ্ছ নাকি কনভেনশনাল টিলেজ দিচ্ছ? যদি মিনিমাম টিলেজ দাও সেখানে উইড গুলো কি হবে, গ্রোথ পেরেনিয়াল উইড এনকারেজেস হবে। টাইম অফ ল্যান্ড প্রিপারেশন বলতে সিম্পলি একটু বুঝে নাও যে প্রতিটি ক্রপ অথবা উইডের কিন্তু এই যে সিড জার্মিনেশনের একটা পিক পিরিয়ড আছে, কারণ তুমি ক্রপ ফসল উৎপাদন করার সময় যদি পিক পিরিয়ড পার করার পরে এটা লাঙ্গল দাও, তাহলে কিন্তু ওই ক্রপের উইড গুলো ডিস্ট্রয় হয়ে যাবে এবং উইড গুলো আর গ্রো করতে পারবে না। বাট তুমি যদি পিক পিরিয়ডের আগেই যদি ল্যান্ড প্রিপারেশন করো, তখন ওখানে কিন্তু ল্যান্ড আমরা প্রিপারেশন কেন করি, টু মেক দ্য ফেভারেবল কন্ডিশন সুইটেবল ফর প্লান্ট গ্রোথ। উইড হলেও সে কিন্তু একটা প্লান্ট, তার তো গ্রোথ এলিমেন্ট গুলো ফেভারেবল হবে, তখন সে এনকারেজেস হবে। সিড রেট দ্বারা ডিটারমাইন সরাসরি আসলে উইড কন্ট্রোল করা যায় না, কিন্তু সিড রেট ডিটারমাইন করে প্লান্টিং ডেন্সিটি ইন এ ক্রপ প্ল্যান্ট। প্লান্টিং ডেন্সিটি increases, then the crop density planting density increases means crop density increases, and it will decreases wood density. And another thing is the fertilization বলতে কি আমরা যত বেশি সার দিব, বিশেষ করে নাইট্রোজেন সার, তাহলে নাইট্রোজেন তো একটা গ্রোথ বর্ধক এলিমেন্ট, তাহলে সেটা যদি আগাছাও হয়, আগাছা তো সেটা বুঝবে না যেটা আসলে আগাছা নাকি আমাদের মূল ক্রপ। সে যখন এটা আপটেক করবে তখন তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, ফটোগ্রাফি অ্যাক্টিভিটিস যাই আছে না কেন, এগুলোকে এনকারেজ করবে এবং গ্রোথ বেশি হবে।
এটা হলো ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি, যেমন ধরো স্যার আমরা হ্যাঁ হ্যালো শব্দ আসছে। আচ্ছা শব্দ আছে, তোমরা সবাই একটু চুপ থাকো, জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। এই শোনো, বিশেষ কাটার কি হচ্ছে পরে কথা বলো, একটু মিউট করে দেন, বিশেষ কাটার কি হচ্ছে মিউট না করলে একটু কথা পরে কথা বলো, একসাথে শেষ করে দিচ্ছি। যেমন ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট বলতে যে বুঝায়, দেখো আমাদের উইড আছে দুই ধরনের, অ্যাকোয়াটিক এবং টেরেস্ট্রিয়াল, এবং কিছু আছে অ্যাম্ফিবিয়াস। যদি টেরেস্ট্রিয়াল যায় তুমি ওয়াটার ম্যানেজমেন্ট করো, তাহলে টেরেস্ট্রিয়াল উইড গুলো মারা যাবে, এবং সেখানে আরেকটা ঘটনা ঘটবে যে অ্যাকোয়াটিক অথবা সেমি অ্যাকোয়াটিক উইড গুলো এনকারেজেস হবে। তবে যদি অ্যাকোয়াটিক উইড গুলোকে তুমি ডাই করে ফেলো, তাহলে সেখানে কিন্তু এই অ্যাকোয়াটিক উইড গুলো মারা যাবে। অ্যানাদার ইস্টার্ন উইড কন্ট্রোল টেকনোলজি, উইড তুমি কিভাবে কন্ট্রোল করছো। উইড যদি বছরের পর বছর একই পদ্ধতি তুমি ফলো করো, তাহলে কিছু কিছু উইড এবং উইড সিড এখানে যদি ডেভেলপ করে, ইফ দে আর ডেভেলপ দে উইল মেক দা ডমিনেন্ট অর পারসিস্টেন্ট ডমিনেন্ট করবে। তাহলে তোমার একই ধরনের টেকনোলজি বছরের পর বছর এক জায়গায় উইড কন্ট্রোলের জন্য অ্যাপ্লাই করা যাবে না, এবং তাদের যে ফিজিওলজি এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর একটা বিষয়, কিছু ক্রপ উইড কম্পিটিশনের কিছু টেকনোলজি অথবা টাইম পিরিয়ড আছে যেগুলোকে আমরা সাধারণত বিবেচনা করি শর্টেস্ট টাইম স্প্যান। এগুলোকে দেখো, একটা WAT মানে উইক আফটার ট্রান্সপ্লান্ট, উইক আফটার সোয়িং। রাইসের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট, ডিরেকশন এর ক্ষেত্রে হুইট, মেইজ, বাজরা, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, যে লাগানোর পর থেকে সোয়িং করার পর থেকে কত সপ্তাহ, 5 সপ্তাহ পর্যন্ত, 2 থেকে 6 সপ্তাহ, 4 সপ্তাহ, 12 সপ্তাহ। সুগার ক্যান একটু লং পিরিয়ড ক্রপস, এটাতে 12 সপ্তাহ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা এখানে যা পড়লাম, দেখো আমরা এখানে যা পড়লাম সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ সয়েল, ডিস্ট্রিবিউশন অফ সিজন, ডিস্ট্রিবিউশন অফ উইডস অ্যাকর্ডিং টু সয়েল, সিজন, ল্যান্ড টপোগ্রাফি, ক্রপস এবং ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস। এগুলো ভেরি ইজি, শুধুমাত্র এই জিনিসগুলোর সাথে আমার কি কি উইড আলাদা আলাদা করে পাওয়া যেতে পারে, এটাই, আর কিছু না। ইটস ভেরি ইজি। আই থিঙ্ক যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো অথবা মেসেজ দিতে পারো, অসুবিধা নাই। আর কেউ একজন আমার সাথে, আশাউল, হ্যালো আশাউল, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তুমি তাহলে আমাকে ফেসবুকে নক করো, আমি